ক্যারিবিয়ান মিস্ট্রির তৃতীয় পর্ব আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলে। গল্প পাঠে আমি কল্লোল। নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। বেশিক্ষণ চেয়ারে স্থির হয়ে বসতে পারলেন না তিনি। উঠে দাঁড়িয়ে ঘরে খানিকক্ষণ পায়চারি করলেন। দুদিকের জানালায় কিছুক্ষণ দাঁড়ালেন। তারপর কি ভেবে জানলার পাল্লা খুলে বাইরে বেরিয়ে এলেন। এরপর ভেতরে লক্ষ্য করে বললেন, বাংলো থেকে একটু ঘুরে আসি, বুঝলে? সেলাইয়ের নকশাটা ফেলে এসেছি। আমি ফিরে না আসা পর্যন্ত ঠিক থেকো। কোনো জবাব এলো না। তিনি বুঝতে পারলেন মলি এবার সত্যি ঘুমিয়ে পড়েছে। সামনের ফাঁকা জায়গা বরাবর এগিয়ে সিঁড়ি ধরে ডান দিকের পথ ধরলেন। পাশে চোখে পড়ল একটা হিবিস্কাস ঝোপ। তীব্র দৃষ্টিতে ঝোপের ভেতরটা একবার দেখে নিলেন। ফুলের ঝোপ পার হয়ে বাংলোর পেছনে গিয়ে দ্বিতীয় দরজা দিয়ে আবার ভেতরে ঢুকলেন। সেখান থেকে একটা ছোট ঘর পার হয়ে মূল শোবার ঘরে পৌঁছানো যায়। ঘরে পর্দা ঝোলানো। মিস মার্পল চারপাশে তাকিয়ে দেখলেন, তারপর পর্দার আড়ালে আত্মগোপন করলেন। মলির ঘরে কেউ ঢুকলে এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাবে। মিস মার্পল যা দেখতে চাইছিলেন মিনিট 5-6 পরেই তা দেখতে পেলেন। আধ খোলা জানলা পথে জ্যাকসনের চেহারা ভেসে উঠল। জানালায় আঙুলের টোকা পড়ল। ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। চারপাশে ধূর্ত দৃষ্টি বুলিয়ে নিল জ্যাকসন। পর মুহূর্তেই খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে মিস মার্পল ঘরের লাগোয়া বাথরুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। দেখতে পেলেন জ্যাকসন হাত ধোয়ার বেসিনের উপরের তাকে চোখ বোলাচ্ছে। মিস মার্পলের উপর চোখ পড়তেই হকচকিয়ে গেল। আমি মানে আপনি? মিস্টার জ্যাকসন, কিছু চাইছিলেন বুঝি? আমি মিসেস ক্যান্ডেলের মুখে মাখার ক্রিমটা দেখতে চাইছিলাম, ব্র্যান্ডটা। জ্যাকসনের হাতে ধরাও ছিল একটা মুখে মাখার ক্রিমের কৌটা। তৎপরতার সঙ্গে সে সেটাই কাজে লাগিয়েছে। কৌটোটা নাকের কাছে এনে জ্যাকসন বলল, চমৎকার গন্ধ, এই ব্র্যান্ডটাই ভালো। এ বিষয়ে আপনার বেশ জ্ঞান আছে বলে মনে হচ্ছে। কিছুকাল এসব তৈরির কারখানায় কাজ করেছিলাম। প্রসাধনী বিষয়ে অনেক কিছু জানা হয়ে গিয়েছিল। এটার জন্যই আপনি? ঠিক এই জন্য নয়, মিসেস ওয়াল্টার্স সেদিন তার লিপস্টিক মিসেস ক্যান্ডেলকে দিয়েছিলেন, সেটাই ওর জন্য নিয়ে যেতে এসেছিলাম। বুঝেছি, সেটা পেলেন? মিসেস ক্যান্ডেলের হাতে আগেই রয়ে গেছে মনে হয়। যাক, মিসেস ওয়াল্টার্স অবশ্য সেভাবে বলেননি। জ্যাকসন তাকের বাকি প্রসাধনীগুলো তাকিয়ে দেখতে লাগল। জ্যাকসন বলল, আজকাল বাজারে অনেক সস্তার জিনিস বেরিয়েছে, তার কোনো কোনোটা খুবই বিপজ্জনক। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমিও জানি সেটা। এসব কথা বোধহয় আপনাকে মেজর প্যালগ্রেভ বলেছিলেন, তাই না? হ্যাঁ, মানে তিনিই বলেন। এসব খবর তিনি রাখতেন। কিন্তু অনেক ব্যাপারই তো লোককে যা বলতেন তা সঠিক নয়। মেজর প্যালগ্রেভ এমন অনেক অনাসৃষ্টি ঘটিয়েছেন। ঠিক এই সময় লাকি ডাইসনের চেহারা ভেসে উঠল বেডরুমের জানালায়। মিস মার্পল দৃষ্টি ফেরালেন তার দিকে। লাকি বললেন, ও আপনি? ভাবছিলাম মলির কাছে কিছুক্ষণ বসবো কিনা। মলি এখনো ঘুমিয়ে? মনে হয়, তবে ভালো আছে। আপনার তো ওদের সঙ্গে পাখি দেখতে যাওয়ার কথা ছিল। তাই যাব ভেবেছিলাম, কিন্তু এমন মাথা ধরল শেষ মুহূর্তে আর যায়নি। তাই ভাবলাম যদি এখানে কোনো কাজে লাগতে পারি। সে তো ভালো কথা, আমি এখানেই আছি। মিস মার্পল তার চেয়ারে ফিরে গিয়ে বসলেন। লাকি কয়েক মুহূর্ত ইতস্তত করে চলে গেলেন। ততক্ষণে বাথরুমের পাশের অন্য দরজা দিয়ে জ্যাকসনে বেরিয়ে গেছে। জ্যাকসন যে ক্রিমের কৌটা হাতে নিয়েছিল সেটা তাক থেকে তুলে নিয়ে মিস মার্পল নিজের পকেটে পুরে ফেললেন। টিম ইতিমধ্যে ফিরে এসে মলির দেখাশোনা করছিল। নৈশভোজের সময় মিস মার্পল মলির কাছে থাকবেন এমন ব্যবস্থা হয়েছিল। টিম মিস মার্পলকে জানিয়েছিলেন ওই সময়টায় মিসেস সিলিংডন আর মিসেস ডায়সনও মলির কাছে থাকতে পারে। হোটেলের সামনের পথ দিয়ে নিজের বাংলোর দিকে ফিরে চলছিলেন মিস মার্পল। এই মুহূর্তে কর্তব্য কি সে কথাই মাথায় ঘুরছিল। মেজর প্যালগ্রেভ তার বিরক্তিকর গল্প বলার সময় এমন হঠকারী মন্তব্য করেছিলেন যে তা অন্যের কানেও ঢুকেছিল, আর তার পরিণতিতেই 24 ঘন্টার মধ্যেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। এ পর্যন্ত সবই পরিষ্কার, কিন্তু এরপর থেকেই দেখা দিয়েছে জটিলতা।
কেউ যে নিহত হতে চলেছে এই ভাবনা ক্রমশই তার মধ্যে প্রবল হয়ে উঠছিল, কিন্তু সম্ভাব্য সেই ব্যক্তির পরিচয় না জানা পর্যন্ত মনের অস্বস্তি কাটবে না তার। কে সেই লোক? লাকি কি নতুন স্বামীর জন্য লালায়িত হয়ে পড়েছে? তাহলে অবশ্য তার দুদিক থেকে লাভ। গ্রেগরি ডাইসনের বিধবা স্ত্রী হিসেবে বিপুল অর্থ আর মুক্তি। মিস্টার রাফায়েলকে নিয়ে জ্যাকসন চলে গিয়েছিল। মিসেস অ্যাস্থা ওয়াল্টার্স বারান্দায় চেয়ারে বসেছিল। মিস মার্পলকে দেখে জিজ্ঞেস করল, আজ সারা বিকেল আপনাকে দেখতে পাইনি তো? মলির কাছে ছিলাম আমি, ওকে আজ অনেকটা সুস্থ দেখলাম। অ্যাস্থার মৃদু হেসে বলল, আমার কথা কেউ কি মানবে? আমি জানি ওর কিছু হয়নি। কপাল কুঞ্চিত হলো মিস মার্পলের। বললেন, ওর আত্মহত্যার চেষ্টা বলছেন? আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না যে ও বেশি মাত্রায় ঘুমের ওষুধ খেয়েছিল। আমার বিশ্বাস ডাক্তার গ্রাহামেরও তাই অভিমত। বুঝতে পারছেন এই কথা কেন বলছেন? ওর উদ্দেশ্য ছিল অন্যের নজর আকর্ষণ করা। আমি ওর সম্পর্কে অনেক কথাই শুনেছি। ওর এসব ব্যাপারে একজন পুরুষ জড়িত আছে। একসময় সেই লোককে বিয়ে করার জন্যই উতলা হয়ে উঠেছিল মলি। বাড়ির লোকের আপত্তির জন্য অবশ্য তা সম্ভব হয়নি। এরকম কিছু আমিও মনে হয় শুনেছি, বললেন মিস মার্পল। টিমকে বিয়ে করলেও সেই লোক তার পেছন ছাড়েনি। আমার কেন যেন মনে হয় মলিকে অনুসরণ করে সেই লোক এখানেও হাজির হয়েছে। কিন্তু কে সেই লোক? আমি জানি না কে। ওরা এই ব্যাপারে খুবই সতর্ক। মলি কি তাহলে সেই লোকের প্রতি এখনো অনুরক্ত? তা না হলে হঠাৎ করে সেই লোক পেছন নেবে কেন? কিন্তু আমি জানি লোকটা ভয়ানক বদ। এইসব মেয়েদের হাত করে কাজ করিয়ে নিতে তার জুড়ি নেই। লোকটা অতীতে এই ধরনের কিছু করেছে কিনা আপনি জানেন? রটনা তো অনেক রকমই হতে পারে, তাতে কি? লোকটা হয়তো বিবাহিত ছিল, সে কারণেই বাড়ির লোকে আপত্তি করেছিল। এমন হতে পারে সত্যিকারের একজন বদলোক ছিল, কিংবা পানাসক্ত। বেআইনি কোনো কাজে লিপ্ত থাকাও অসম্ভব নয়। তবে এটা ঠিক, মলি আজ তাকে পছন্দ করে, আমি এ ব্যাপারে নিশ্চিত। আপনি কি নিজে কিছু দেখেছেন বা শুনেছেন? এস্থার বলল, আমি যতটা জানি ততটাই বলছি। ওইসব খুনের ব্যাপারগুলো ভুলে যাওয়া উচিত। যা ঘটেছে বা ঘটে গেছে তা নিয়েও তো মাতামাতি করার কি আছে? আপনি মিস্টার রাফায়েলকেও এর মধ্যে জড়িয়েছেন। আমি জানি যতই চেষ্টা করুন আর বিশেষ কিছু জানতে পারবেন না। মিস মার্পল বললেন, আপনি দেখছি অনেক কিছুই জানেন। সব কিছু আপনার প্রকাশ করা উচিত। তাতে লাভ কি হবে? আমি কিছুই প্রমাণ করতে পারবো না। এমনও তো হতে পারে আপনি কিছু প্রকাশ না করার জন্য আবার একটা খুন হলো। এরকম কিছুই ঘটবে না, আমি নিশ্চিত, জোরের সঙ্গে বললে এস্থার। আমার মনে হয় মলি যদি লোকটির সঙ্গে কোথাও চলে যায় তাহলে সব দিক থেকেই ভালো। আমাদের কাউকে আর ভেবে ভেবে অস্থির হতে হবে না। কথাটা শেষ করে এস্থার তার ঘড়ির দিকে তাকালো। বলল, রাতের খাওয়ার সময় হয়েছে, আমাকে এক্ষুনি পোশাক বদলাতে হবে। মিস মার্পল এস্থারের গমন পথের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। পেছন থেকে ডাক্তার গ্রাহামের কণ্ঠস্বর শুনে ভাবনায় ছেদ পড়ল। ডাক্তার গ্রাহামকেই খোঁজ করছিলেন তিনি। ঘুরে তাকিয়ে বললেন, বিকেলটা মলির কাছেই ছিলাম। ও খুব দ্রুত সামলে উঠছে দেখলাম। এতে অবাক হওয়ার কিছু নেই, জিনিসটা খুব বেশি মাত্রায় যায়নি। আমার ধারণা ছিল আধ শিশি পিলি বোধহয় খেয়ে বসে আছে। অতগুলো খেয়েছিল বলে মনে হয় না, ট্যাবলেটের কিছুটা শিশি থেকে আগেই সরিয়ে রাখা হয়েছিল। এমনও হতে পারে এই কাজটা ইচ্ছাকৃত, কিছু বোঝানোর জন্যই হয়তো। ওদের দুজনের মধ্যে যদি কোনো মনোমালিন্য ঘটে থাকে। না, ওদের মধ্যে তেমন কিছু আছে বলে মনে হয় না। ওরা তো একজন আরেকজনকে ভালোবাসে। তবে এখনও কয়েকদিন ওকে নজরে রাখা দরকার। এরপর অভিবাদন জানিয়ে ডাক্তার গ্রাহাম হোটেলের দিকে পা বাড়ালেন। মিস মার্পল নিজের চেয়ারে বসেই নানা কথা ভাবতে লাগলেন। প্রেসকট যেসব কথা বলেছেন, এস্থা ওয়াল্টার্সও যা বলল, আবার মেজর প্যালগ্রেভের কথাও মনে পড়ল একে একে। ইতিমধ্যে স্টিল ব্যান্ড পূর্ণদমে বাজতে শুরু করেছে। সেই শব্দের চিন্তার ছেদ পড়ল না, কেননা তিনি এর মধ্যেই যথেষ্ট অভ্যস্ত হয়ে উঠেছেন। মলির ধূর্তামি মাখানো দৃষ্টির কথা কিছুতেই ভুলতে পারছিলেন না মিস মার্পল। অথচ প্রথমে সব কিছুই তার কাছে কত স্বাভাবিক মনে হয়েছিল। কারো মধ্যেই কোনো অস্বাভাবিকতা তিনি দেখতে পাননি।
মলি আর টিম কেন্ডাল স্বাভাবিক উৎসাহী দুই তরুণ দম্পতি। হিলিংডনরা কত উচ্ছল হাসি খুশি আর সুখী মনে হয়েছে। বেপরোয়া গ্রেগ ডাইসন আর লাকি যেন পৃথিবীটাকে হাতের মুঠোয় পুরে নেবার জন্য ছটফট করছে। কত ব্রাইট! চারজনের এই দলটাকে চমৎকার মানিয়েছিল। হাসি খুশি দয়ালু একজন যাজক ক্যানন প্রেসকট, তার বোন জন প্রেসকট, চমৎকার বুদ্ধিদীপ্ত এক মহিলা, তারপর মিস্টার রাফায়েল, দারুণ ব্যক্তিত্ব সম্পন্ন দৃঢ় চরিত্রের মানুষ। একবার তার সঙ্গে পরিচিত হলে সহজে ভুলতে পারা যায় না। মিস্টার রাফায়েল দুর্বল মানুষ, তিনি জানেন তার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু কোনো জরুরি ব্যবস্থা নিতে হলে এই প্রভাবশালী মানুষটির সাহায্যই তাকে নিতে হবে। তিনি কি এতে সম্মত হবেন? এমনি নানা বিষয় ভাবতে ভাবতে মিস মার্পল তার চারপাশে তাকিয়ে দেখলেন। রাতের বাতাস ভরপুর হয়ে উঠেছে আনন্দ কোলাহলে। সকলেই তখন খুশির জোয়ারে ভেসে চলেছে। টিম ক্যান্ডালও এই হাসি আনন্দের হাটে যোগ দিয়েছে। মিস মার্পল উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে তার বাংলোর দিকে রওনা হলেন। একটা কলগুঞ্জনের শব্দে আচমকা ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলেন মিস মার্পল। রাত 2টো, অথচ মনে হচ্ছে বাইরে অনেক লোক কথা বলছে। ধীরে ধীরে ড্রেসিং গাউন গায়ে চাপালেন তিনি, চপ্পল পরলেন, তারপর মাথায় একটা উলের স্কার্ফ জড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। চোখে পড়ল টর্চ হাতে অনেকে কি খুঁজে বেড়াচ্ছে। কয়েক পা এগিয়ে ক্যানন প্রেসকটকে দেখতে পেলেন তিনি। জিজ্ঞেস করলেন, কিছু ঘটেছে? ও মিস মার্পল, মিসেস ক্যান্ডেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার স্বামী ঘুম ভেঙে গেলে দেখতে পান তিনি বিছানায় নেই। তাকেই খুঁজতে বেরিয়েছি আমরা। বলতে বলতে দ্রুত চলে গেলেন ক্যানন প্রেসকট। মিস মার্পল ধীর পায়ে তার পেছনেই চললেন। মলি বিছানায় নেই। ও কি আগে থেকে এরকম একটা মতলব ভেজে রেখেছিল, স্বামী ঘুমিয়ে পড়লেই পালাবে? কিন্তু এর উদ্দেশ্য কি? এস্থার ওয়াল্টার্স যা বলেছে তাহলে কি তাই সত্যি? এর মধ্যে অন্য একজন পুরুষ জড়িয়ে আছে? চারপাশে চোখ বোলাতে বোলাতে এগিয়ে চললেন মিস মার্পল। কিছুটা এগোবার পরই অস্পষ্ট ডাক শুনতে পেলেন তিনি। এই যে, এদিকে, ওই তো। জায়গাটা হোটেল থেকে খানিকটা দূরে, সমুদ্রমুখী খাড়ির কাছাকাছি। বেশিরভাগ লোকই হোটেলে ঘুমিয়ে রয়েছে। খাড়ির ধারে দাঁড়িয়ে রয়েছে মাত্র কয়েকজন। একজন পেছন থেকে ছুটে এসে প্রায় তাকে ধাক্কা দিয়ে সামনে গেল। মিস মার্পল চিনতে পারলেন, টিম ক্যান্ডেল। 1 মিনিট পরই তার আর্তনাদ শুনতে পেলেন। মলি, হায় ভগবান! ধীর পায়ে এগিয়ে তিনি সকলের সঙ্গে যোগ দিলেন। তাকিয়ে দেখলেন সেখানে রয়েছে কিউবান ওয়েটার 2জন, ইভেলিন হিলিংডন আর 2জন স্থানীয় মেয়ে। টিম সামনে মাটিতে হাঁটু মুড়ে ঝুঁকে রয়েছে। খাড়ির মধ্যে শায়িত মেয়েটির দেহ দেখতে পেলেন মিস মার্পল, মুখ জলের মধ্যে ডোবানো। সোনালি চুল কাঁধ ঢেকে রাখা হালকা সবুজ শালের উপর এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। মলি! টিম হাত বাড়ালো মৃতের একটা হাত স্পর্শ করবার জন্য। মিস মার্পল এবারে দায়িত্ব হাতে না নিয়ে পারলেন না। তিনি কর্তৃত্বব্যঞ্জক স্বরে বলে উঠলেন, ওকে সরাবেন না মিস্টার ক্যান্ডেল, সেটা উচিত হবে না। কিন্তু আমাকে দেখতে হবে। ইভেলিন এগিয়ে গিয়ে টিমের কাঁধ স্পর্শ করলেন, বললেন, ও মারা গেছে টিম, আমি ওর নাড়ি দেখেছি। মারা গেছে? ও জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে? কিন্তু ওর এমন কি যন্ত্রণা যেটা আমাকে জানালো না? কেউ ডক্টর গ্রাহামকে একবার ডেকে আনলে ভালো হয়, সেই সঙ্গে পুলিশে টেলিফোন করা দরকার, বললেন মিস মার্পল। পুলিশ? তিক্ত স্বরে বলে উঠল টিম। ওরা এসে কি করবে? আত্মহত্যার ব্যাপার ঘটলে পুলিশকে জানাতেই হবে, বললেন মিস মার্পল। আমি ডক্টর গ্রাহামকে ডেকে আনছি, হয়তো তিনি এখনো কিছু করতে পারেন। একরকম টলতে টলতে হোটেলের দিকে চলে গেল টিম। মিস মার্পল আর ইভেলিন হিলিংডন মৃত মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। এখন আর কিছুই করার নেই। অন্তত 1 ঘন্টা আগে মারা গেছে মলি। ওদের দুজনকে কত সুখী ভেবেছি। মলি যেন বরাবরই কেমন একটু অপ্রকৃতিস্থ ছিল। না, ও কথা আমি মানতে পারি না, দৃঢ়স্বরে বললেন মিস মার্পল। একটু আগেই চাঁদ ঢাকা পড়েছিল মেঘের আড়ালে। এবার মেঘ সরে গেল। মুক্ত চাঁদের আলো ছড়িয়ে পড়ল চরাচরে।
উজ্জ্বল রূপলি আলোয় মলির ছড়িয়ে থাকা সোনালি চুল ঝকমক করে উঠল। মিস মার্পল হঠাৎ একটা অস্ফুট শব্দ করে নিচু হয়ে বসলেন। তারপর হাত বাড়িয়ে সোনালি চুলে হাত রাখলেন। আমাদের নিশ্চিত হওয়া দরকার, বললেন তিনি। কিন্তু আপনি যে টিমকে কিছু স্পর্শ না করার কথা বললেন, ইভেলিন বললেন। তা জানি, তখন চাঁদের আলো ছিল না, তাই আমি দেখতে পাইনি। মিস মার্পল ধীরে ধীরে আঙুল চালিয়ে চুলের গোছা ফাঁক করতেই চুলের গোড়া দেখা গেল। ইভেলিন সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ বিস্ময়সূচক শব্দ করে উঠল। এ কি? এ লাকি, মলি নয়? হ্যাঁ, দুজনের চুলের রং প্রায় এক, কিন্তু মলির চুলের গোড়ার দিকটা গাঢ় রঙের ও কলপ লাগাত। কিন্তু লাকি মলির শাল গায়ে দিয়েছিল কেন? শালটাও পছন্দ করত। লাকি বলেছিল এরকম একটা শাল কিনবে, বোঝা যাচ্ছে সেটা কিনে নিয়েছিল। ওটা দেখেই তো আমরা ভুল করেছিলাম। কেউ একজন টিম ক্যান্ডেলকে খবর দিলে ভালো হতো। ইভলিন বলে উঠলেন, ঠিক আছে, আমি যাচ্ছি। বলতে বলতে তিনি দ্রুত পায়ে পাম গাছের সারির মধ্যে দিয়ে এগিয়ে গেলেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন মিস মার্পল। পরে মাথাটা সামান্য ঘুরিয়ে অনুচ্চ কণ্ঠে বললেন, তারপর বলুন, কর্নেল হিলিংডন। পাম গাছের আড়াল ছেড়ে বাইরে আত্মপ্রকাশ করলেন এডওয়ার্ড হিলিংডন। আপনি জানতেন আমি ওখানে ছিলাম? আপনার ছায়া পড়েছিল। কিছুক্ষণ নীরব থাকার পর এডওয়ার্ড হিলিংডন নিজের মনে বলে উঠলেন, নিজের খেলায় ও বড্ড বেশি দূর চলে গিয়েছিল। ও মারা যাওয়ায় আপনি বোধহয় খুশি? অবিশ্বাস্য মনে হচ্ছে? অস্বীকার করব না, ও মারা যাওয়ায় সত্যি আমি খুশি। হ্যাঁ, মৃত্যু অনেক সময় অনেক সমস্যার সমাধান করে দেয়। শান্ত ধীর দৃষ্টিতে তাকালেন মিস মার্পল। এবারে ভীতি প্রদর্শনের ইঙ্গিত প্রকাশ পেল এডওয়ার্ড হিলিংডনের কণ্ঠস্বরে। আপনি যদি ভেবে থাকেন, বাধা দিয়ে শান্ত স্বরে বললেন মিস মার্পল, যে কোনো মুহূর্তে আপনার স্ত্রী মিস্টার ডাইসনকে নিয়ে এসে পড়বেন। তাছাড়া ডক্টর গ্রাহামকে নিয়ে মিস্টার ক্যান্ডেলও আসতে পারেন। মুহূর্তে স্বাভাবিক হয়ে গেলেন এডওয়ার্ড হিলিংডন। ঘুরে দাঁড়িয়ে তিনি মৃতদেহের দিকে তাকিয়ে রইলেন। মিস মার্পল আর একটাও শব্দ উচ্চারণ করলেন না। নিঃশব্দে সরে এসে বাংলোর দিকে হেঁটে চললেন। মিস্টার রাফেল তার বিছানায় গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। এত আতঙ্ক হইচই কোনো কিছুই তার কানে পৌঁছায়নি। হঠাৎ দুই কাঁধে মৃদু ঝাঁকুনি খেয়ে জেগে উঠলেন তিনি। কি হয়েছে? আমি, হাঁপাতে হাঁপাতে বললেন মিস মার্পল। বালিশে উঁচু হয়ে বসবার চেষ্টা করলেন মিস্টার রাফায়েল। স্থির চোখে তাকালেন মিস মার্পলের দিকে। এই মাঝরাতে আমাকে এভাবে? আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। আমি একটা অকাট ঘটনার গতি প্রকৃতি বুঝতে ভুল করেছিলাম, অথচ অতি সহজ ব্যাপার। একটু পরিষ্কার করে বলুন তো, কি ব্যাপার? আপনি গভীর ঘুমেছিলেন বলে কিছু জানতে পারেননি। এদিকে একটা দেহ পাওয়া গেছে খাড়ির ধারে। প্রথমে আমরা মলির বলেই ভেবেছিলাম, পরে দেখা গেল লাকি ডাইসনের মৃতদেহ খাড়িতে জলে ডুবে মরেছে। লাকি ডুবে গেছে? নিজেই ডুবেছিল নাকি কেউ ডুবিয়ে দিয়েছে? বুঝতে পেরেছি, এই জন্যই বললেন এত সহজ ব্যাপার। গ্রেগ ডাইসন, তাই তো? সে গা ঢাকা দিতে পারে বলে আশঙ্কা করছেন? মিস্টার রাফায়েল, যা বুঝতে পারছি, আমাদের একটা খুন ঠেকাতে হবে। খুনটা হয়ে গেছে বললেন যে? এটা ভুলবশত হয়ে গেছে। যে কোনো মুহূর্তেই আরেকটা খুন হতে পারে। যে করেই হোক আমাদের ঠেকাতে হবে, এখনই আমাদের যেতে হবে। বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন, কিন্তু আমি আর আপনি খুন ঠেকাবো কি করে? আপনি প্রায় 100-তে পৌঁছেছেন, আর আমার ভাঙাচোরা শরীর। আপনি বলেছিলেন জ্যাকসনকে যা হুকুম করবেন সে তাই করবে, তাই না? অবশ্যই করবে, তবে তার জন্য তাকে পুষিয়ে দেওয়ার ব্যাপার আছে। তাকে এক্ষুনি ডেকে পাঠান আর বলে দিন আমি যা বলবো তাই যেন সে করে। কয়েক সেকেন্ড কি ভাবলেন মিস্টার রাফায়েল, তারপর হাতের নাগালের কলিং বেল টিপলেন। সেই সঙ্গে জ্যাকসনের নাম ধরে গলা তুলে হাঁক ছাড়লেন। মাঝখানে দরজা দিয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল জ্যাকসন। আমাকে ডেকেছেন স্যার? কোনো গোলমাল কিছু? শোনো জ্যাকসন, তুমি মিস মার্পলের সঙ্গে যাবে। তিনি তোমাকে যেখানে নিয়ে যেতে চাইবেন
কিংবা যা করতে বলবেন বিনা আপত্তিতে তাই করবে। ওতে তোমার কোনো ক্ষতি হবে না, এজন্য বাড়তি পুরস্কারের ব্যবস্থা আমি করব। বুঝতে পারছো? এটা আমার হুকুম। থ্যাংক ইউ স্যার, সব বুঝতে পেরেছি। তাহলে আসুন মিস্টার জ্যাকসন। মিস্টার রাফায়েল, মিসেস ওয়াল্টার্সকে বলে যাচ্ছে আপনাকে তুলে নিচে চলে আসতে। কোথায় যেতে হবে? ক্যান্ডেলদের বাড়িতে। আমার ধারণা মলি সেখানেই ফিরে আসবে। সমুদ্র থেকে আসা পথ ধরে এগিয়ে এসে মলি হোটেলের চৌহদ্দির বাইরে নিজেদের বাংলোর কাছে এসে এক মুহূর্ত দাঁড়ালো। তারপর পাল্লা ঠেলে শোবার ঘরে ঢুকে পড়ল। ঘরে আলো জ্বলছে, বিছানা খালি। মলি বিছানায় গিয়ে বসল। কয়েক মুহূর্ত পরেই কি মনে হতে বিছানার গদির তলা থেকে লুকিয়ে রাখা বইখানা টেনে বার করল। ঠিক এই সময় বাইরে পায়ের শব্দ পাওয়া গেল। চমকে উঠে অপরাধীর ভঙ্গিতে বইখানা নিজের পেছনে লুকিয়ে ফেলল। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল টিম। ও, তুমি এখানে? কোথায় ছিলে? আমি খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। খাড়ির কাছে গিয়েছিলাম। তুমি সেখানে? কি বলতে গিয়ে চেপে গেল টিম। খাড়ির কাছে গিয়ে অপেক্ষা করতে পারলাম না, কে যেন জলের মধ্যে মরে পড়ে আছে। হ্যাঁ, তোমাকে ভেবে আমি ভয় পেয়েছিলাম। এইমাত্র জানতে পারলাম খাড়িতে লাকি মারা গেছে। আমি ওকে মারিনি, বিশ্বাস করো টিম, আমি ওকে মারিনি। মারলে আমার ঠিক মনে থাকতো। টিম এগিয়ে এসে মলির পাশে বিছানায় বসল। বলল, না না, তুমি ওকে মারতে পারো না মলি। এই ধরনের চিন্তা একদম মাথায় আনবে না। নিশ্চয়ই সে নিজেই ডুবে মরেছে। হিলিংডনের সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, তাই ও জলে গিয়ে ডুবেছে। কিন্তু লাকি এমন করতে যাবে কেন? কিন্তু বিশ্বাস করো, আমি ওকে মারিনি। মলি ডিয়ার, বলছি তো তুমি কিছু করনি। বলতে বলতে টিম ওকে দু হাতে জড়িয়ে ধরল। মলি নিজেকে মুক্ত করে সরে গেল। এই জায়গাটা আমার ভালো লাগছে না। এখানে শুধু ভয় আর আতঙ্ক, কেবল অন্ধকার। আমি তার মধ্যে জড়িয়ে আছি, কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। মলি, দয়া করে চুপ করো বলে এক লাফে বাথরুমে গিয়ে টিম গ্লাসে কিছু নিয়ে এলো। স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটা খেয়ে নাও, এতে দ্রুত সুস্থ বোধ করবে। মলি নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করলো। বলল, আমি কিছু খেতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ পারবে, বিছানায় বসে এটা খেয়ে নাও। টিম দুহাত দিয়ে মলিকে জড়িয়ে ধরল। তারপর গ্লাসটা ঠোঁটের কাছে এগিয়ে ধরল। এই নাও, খেয়ে ফেলো। ঠিক এই সময় জানলার কাছে মিস মার্পলের কণ্ঠস্বর শোনা গেল। জ্যাকসন, ভেতরে গিয়ে ওর হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে শক্ত করে ধরে রাখবে। ও কিন্তু মরিয়া হয়ে উঠতে পারে, সতর্ক থাকবে। জ্যাকসনের শরীর সুগঠিত। বিনা প্রশ্নে হুকুম পালন করার শিক্ষায় সে শিক্ষণপ্রাপ্ত। পলকের মধ্যে ঘরের ভেতরে এক ঝলক বিদ্যুতের মতোই ঝাঁপিয়ে পড়ল। এক ঝটকায় মলির ঠোঁটের কাছে ধরা টিমের হাতের গ্লাসটা এক হাতে, অন্য হাতে সবলে জাপটে ধরল টিমকে। গ্লাস ধরা হাত একটা মোচড় দিতেই গ্লাসটা চলে এলো জ্যাকসনের হাতে। টিম হিংস্র গর্জন তুলে উন্মত্তের মতো নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো, কিন্তু জ্যাকসনের হাতের বেষ্টনী ছাড়াতে পারল না। বুনো পশুর মতো চিৎকার করতে লাগলো টিম। এসব কি হচ্ছে? আমাকে ছাড়ো, শিগগির ছাড়ো। ওকে শক্ত করে ধরে রাখো জ্যাকসন, বললেন মিস মার্পল। এখানে কি ঘটছে সব? বলতে বলতে এস্থার ওয়াল্টার্সের সাহায্যে ঘরে ঢুকলেন মিস্টার রাফায়েল। টিম বলল চিৎকার করে, আপনার লোক বদ্ধ উন্মাদ হয়ে গেছে, ওকে বলুন আমাকে ছেড়ে দিতে। না, কিছুতেই না, দৃঢ়স্বরে বললেন মিস মার্পল। মিস মার্পলের দিকে তাকিয়ে মিস্টার রাফায়েল বললেন, এই কাণ্ড, তাহলে শোনা যাক বৃত্তান্ত। এতদিন বোবার মূর্খ সেজেছিলাম, এখন আমি আর তা নই। মিস্টার রাফায়েল, ওই গ্লাসের পদার্থটুকু তার স্ত্রীকে জোর করে পান করাতে চাইছিল। এটা পরীক্ষা করলেই সব প্রমাণ হয়ে যাবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এর মধ্যে রয়েছে মারাত্মক পরিমাণের মাদকদ্রব্য। মেজর প্যালগ্রেভের বলা কাহিনীর মধ্যে যে নকশা পাওয়া যেত, এখানেও তাই রয়েছে। মানসিক অবসাদগ্রস্ত স্ত্রী আত্মহত্যার হাত থেকে তার জীবন রক্ষা করেছে। সেই স্ত্রী দ্বিতীয়বারের চেষ্টায় সফল হয়। ঠিক এরকমই ছিল মেজরের গল্পের কাঠামো। তিনি এমনই একটা গল্প শুনিয়ে একটা ছবি দেখাতে গিয়ে মুখ তুলে তাকাতেই, হ্যাঁ, আপনার ডান কাঁধের উপর দিয়ে, বললেন মিস্টার রাফায়েল। না, আমার ডান কাঁধের উপর দিয়ে কিছুই দেখা সম্ভব ছিল না তার।
কিছুই দেখেননি তিনি। তবে যে আপনি বলেছিলেন, আপনাকে ভুল বলেছিলাম, সেটাই ছিল আমার বোকামি। আমার ডান কাঁধের ওপর দিয়ে তাকিয়েছিলেন বটে, কিন্তু তার বাঁ চোখটা ছিল কাচের, ওই চোখে কিছু দেখা সম্ভব ছিল না। হ্যাঁ, মনে পড়েছে আমার, ব্যাপারটা আমিও ভুলে গিয়েছিলাম। তার মানে তিনি কিছুই দেখেননি? দেখতে পেয়েছিলেন অবশ্যই, তবে এক চোখে। তিনি দেখতে পাচ্ছিলেন তার ডান চোখ দিয়ে। আর নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই চোখ কিন্তু আমার ডান কাঁধের উপর দিয়ে নয়, আমার বাঁ কাঁধের উপর দিয়ে। কেউ ছিল সেদিকে? হ্যাঁ, টিম ক্যান্ডেল আর তার স্ত্রী কাছাকাছি বসেছিল। পাশেই ছিল মস্ত একটা হিবিস্কাস গাছ। সম্ভবত তারা হোটেলের হিসাবপত্র নিয়ে ব্যস্ত ছিল। মেজর প্যালগ্রেভের কাচের বাঁ চোখ জ্বলজ্বল করছিল। অন্য চোখ দিয়ে পরিষ্কার দেখতে পেয়েছিলেন হিবিস্কাস গাছে কাছে যে লোকটি উপবিষ্ট, তার মুখ অবিকল ছবির মুখ। সেই ছবিটাও ছিল হিবিস্কাস ঝোপের পাশে। মেজর সকলকে যে কাহিনী শোনাতে শুরু করেছিল, তার টিম ক্যান্ডেলও জানতে পেরেছিল। তাতেই সে বুঝে যায় মেজর তাকে চিনতে পেরেছেন, তাই তাকে খুন হতে হলো। পরে ভিক্টোরিয়া মেয়েটিকেও মরতে হয়। সে টিমকে মেজরের ঘরে একটা ট্যাবলেট ভর্তি শিশি রাখতে দেখে ফেলেছিল। বাংলোতে অতিথিদের ঘরে ঢোকার ব্যাপারে এমন কিছু অস্বাভাবিক ছিল না, নানা কারণেই টিমকে যেতে হতো। তাই প্রথমে এ নিয়ে ভিক্টোরিয়ার মনে কোনো সন্দেহ উপস্থিত হয়নি, কিন্তু যে কোনো কারণেই হোক, সে এ নিয়ে টিমকে নানান প্রশ্ন করতে শুরু করে। বাধ্য হয়েই তখন তাকে শেষ করে দিতে হয়। টিম আগাগোড়া এই খুনটার জন্যই ছক করে সব কাজ করে চলেছিল। ও তো একজন স্ত্রী হত্যাকারী। উন্মত্তের মতো চিৎকার করে উঠল টিম। সমস্ত মিথ্যা কথা, জঘন্য অপবাদ। অ্যাস্থার ওয়াল্টার্স মিস্টার রাফায়েলের হুইল চেয়ারের পাশে দাঁড়িয়েছিল। আচমকা অস্ফুট আর্তনাদ করে সে ছুটে গেল টিমের দিকে। জ্যাকসনের হাত থেকে তাকে টেনে ছিনিয়ে আনার বৃথা চেষ্টা করল। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, এসব কোনো কথাই সত্যি নয়। আমি জানি এসব সত্যি নয়। তুমি কাউকে খুন করতে পারো না, কখনোই না। ওই শয়তানিটা যাকে তুমি বিয়ে করেছো সেই এসব করেছে। ও তোমার বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছিল। না না, তুমি কাউকে খুন করতে পারো না। আমি বিশ্বাস করি না টিম, আমি তোমাকে ভালোবাসি। এরপর আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব হলো না টিম ক্যান্ডেলের পক্ষে। সে ক্রুদ্ধ আক্রোশে চিৎকার করে উঠল, চুপ কর শয়তানি, একদম চুপ। ওই নোংরা মুখ বন্ধ কর। আমাকে ফাঁসিতে ঝোলাতে চাস? তাহলে এইসব ব্যাপার চলছিল? নরম সুরে বলে উঠলেন মিস্টার রাফায়েল। মিস্টার রাফায়েল আর মিস মার্পল নিজেদের মধ্যে আলোচনায় বসছেন। মিস্টার রাফায়েল বললেন, তাহলে আমাদের অ্যাস্থার টিম ক্যান্ডেলের প্রেমে মজেছিল। ভবিষ্যৎ বিয়ের সম্ভাবনা নিয়ে ওর মধ্যে বেশ রোমান্টিকতা ছিল। আপনি বলছেন টিম ক্যান্ডেলের স্ত্রী মারা গেলে? আমার ধারণার কথা বলছি, শুনুন। মলি মারা যাবে এমন কোনো ধারণা এস্থার ওয়াল্টার্সের ছিল বলে আমার মনে হয় না। মলির সঙ্গে অন্য একজনের প্রেম ঘটিত ব্যাপার রয়েছে, এমন একটা ধারণা টিম এস্থারকে নিশ্চয়ই দিয়েছিল, আর সে তা বিশ্বাসও করেছিল। সেই লোক যে মলিকে অনুসরণ করে এখানে উপস্থিত হয়েছে, সম্ভবত এমন কথাও টিম বলেছিল। ফলে এস্থারের বিশ্বাস হয়েছিল ওদের মধ্যে বিবাহ বিচ্ছেদ অনিবার্য। এটা ওর কাছে সম্মানজনক হবে বলেই তার মনে হয়েছিল। বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কঠিন লাগছে টিম এস্থারের প্রতি আকৃষ্ট হলো কেন। এই কথা তো আপনার অজানা থাকার কথা নয়। ধারণা একেবারেই করতে পারছি না যে তা না, তবে আপনার ব্যাখ্যা শুনতে চাই। আপনার বুদ্ধি অসাধারণ। আমি ব্যাখ্যা করলে তা করব কিছুটা কল্পনার আশ্রয় নিয়ে। যাই হোক, আপনি নিশ্চয়ই মনে পড়বে একবার আমি আপনাকে বলেছিলাম জ্যাকসন আপনার কাগজপত্র সুযোগ পেলেই ঘাটাঘাটি করে। হ্যাঁ, তবে আমি এই ব্যাপারে সতর্ক ছিলাম। ওর কিছু পাবারই সম্ভাবনা ছিল না। আমার ধারণা আপনার উইলের ব্যাপারটাও জানতে পেরেছিল। হ্যাঁ, সেটা সম্ভব। সুটকেসে উইলের একটা কপি রাখা ছিল। আপনি একবার ওদের কানে যা এইভাবে আমাকে বলেছিলেন, এস্থার ওয়াল্টার্সের জন্য আপনার উইলে কোনো ব্যবস্থা রাখেননি। এ বিষয়টা এস্থার আর জ্যাকসনকেও জানিয়ে রেখেছিলেন। এটা ঠিকই যে জ্যাকসনকে আপনি কিছুই দিয়ে যাননি, তবে এস্থারকে উইলের টাকা দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন, যদিও এ বিষয়ে বিন্দুমাত্র আভাস আপনি কাউকে দেননি, তাই কি? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আপনি এত সব জানলেন কি করে? বেশি বুদ্ধি খরচ করতে হয়নি।
আপনি যেভাবে জোর দিয়ে বারবার কথাটা জানাতে চেয়েছিলেন, তাতে আসল ব্যাপারটা আমার জানা হয়ে যায়। কেউ মিথ্যা বললে নিজের অভিজ্ঞতা দিয়েই আমি তো বুঝতে পারি। সত্যি আপনি অসাধারণ মহিলা। আমি আমার উইলে এস্থারের জন্য 50,000 পাউন্ডের ব্যবস্থা রেখেছি। আমি মারা যাবার পর জানতে পেরে নিশ্চয়ই অবাক হয়ে যেত। এবারে বুঝতে পারছি, টিম ক্যান্ডেল উইলের কথা জানতে পেরেই লোভে পড়ে যায়। স্ত্রীকে বেশি মাত্রায় মাদক খাইয়ে বা অন্য কোনো উপায়ে শেষ করে 50,000 পাউন্ড আর এস্থারকে বিয়ে করার পরিকল্পনা ছকে নিয়েছিল। কোনো এক সময় টাকাটা হাতে এসে পড়লে সম্ভবত তাকেও একইভাবে সরিয়ে দিত। কিন্তু ঠিক কিভাবে জানতে পারলো এস্থার 50,000 পাউন্ড পেতে চলেছে? জ্যাকসনই টিমকে সে কথা জানায়। ওদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছিল। কোন দিন গল্পচ্ছলে হয়তো সম্ভবত জ্যাকসন কোনো কিছু খেয়াল না করেই প্রকাশ করে ফেলেছিল এস্থার বেশ মোটা অঙ্কের টাকা পেতে চলেছে। আমার অনুমান নিজে সে এস্থারকে বিয়ে করার চেষ্টা করে চলেছে, এমন ইঙ্গিত করে থাকতে পারে, যদিও সে তখন পর্যন্ত এস্থারের কাছ থেকে তেমন কোনো সাড়া পায়নি। আপনার ব্যাখ্যায় কল্পনার আশ্রয় থাকলেও সবই সম্পূর্ণ যুক্তিপূর্ণ। সব ব্যাপারে সুন্দরভাবে মিলে যাচ্ছে, এটা সত্যি। তবে আমি এতটা মূর্খ ছিলাম যে ধূর্ত টিম ক্যান্ডেলের একটা মোক্ষম চাল একদম ধরতে পারিনি। গুজব রটাবার শিল্পটা বেশ ভালো রকমই রপ্ত ছিল তার। যা যা আমার কানে এসেছে তার অধিকাংশই মনে হয় তার রটনা করা। এমন একটা রটনা হয়েছিল যে মলি এক অনুপযুক্ত লোককে বিয়ে করতে জেদ ধরেছিল। তার পরিবারের আপত্তির জন্যই সেই বিয়ে সম্ভব হয়নি। আমার ধারণা সেই অনুপযুক্ত লোকটি টিম স্বয়ং, যদি আমার ধারণা তখন সে অন্য কোনো নাম ব্যবহার করেছিল। মলির বাড়ির লোকেদের জোরালো আপত্তির কথা শুনে টিম ক্যান্ডেল হয়তো তার কোনো গোপন অপরাধ সম্পর্কে শঙ্কিত হয়েছিল, তাই সে মলির বাড়ির লোকজনদের সঙ্গে পরিচিত হতে চায়নি পর্যন্ত। তবে মলির সঙ্গে ঠিক করে সে একটা গোপন মতলব নিপুণভাবে কাজে লাগায় আর উদ্দেশ্যটা সিদ্ধ করে। ওদের দুজনের কাছে এই ব্যাপারটা খুবই মজার হয়ে উঠেছিল। মলি বাড়ির লোকেদের কাছে এমন ভাব দেখাতে চেয়েছিল যে সে লোকটির জন্য পাগল। ঠিক সেই সময়ই জনৈক টিম ক্যান্ডেলের আবির্ভাব ঘটে। সেক্ষেত্রে মলির আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের অনেকের নাম করে তাদের বিশ্বাস জন্মাতে সক্ষম হয়। তারাও তাকে আদর আপ্যায়নের ত্রুটি করে না। আগের অযোগ্য লোকটির বদলে একজন যোগ্য লোক পাওয়া গেছে বলে নিশ্চয়ই তারা আনন্দিত হয়েছিল। মলি আর টিম এই ব্যাপারটা নিয়ে আড়ালে খুবই মজা করেছিল, তা সহজেই অনুমান করা যায়। বিয়েটা দুজনের সম্পূর্ণ হয়েছিল, আর মলির টাকা দিয়েই টিম এই হোটেলটা আগের মালিকের কাছ থেকে কিনে নেয়। তারপর দুজনেই এখানে চলে আসে। টিম ক্যান্ডেল যথেষ্ট যোগ্য আর করিতকর্মা পুরুষ। মলির টাকা সে যথাসাধ্য তাড়াতাড়ি শেষ করে ফেলে। আর এমনই এক সময় তার পরিচয় ঘটে এস্থার ওয়াল্টার্সের সঙ্গে। সে নতুন করে আবার প্রচুর টাকা পাওয়ার ইশারা পেয়ে যায়। টিম ক্যান্ডেল বুঝতে পেরেছিল তাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। সময়টাকে সে দ্রুত প্রস্তুতির জন্য কাজে লাগালো। সে নানা রকম ছলচাতুরির আশ্রয় নিল। মলি মানসিক বিকারগ্রস্ত এই কথাটা বিশ্বাস করাবার জন্য সে তার জাল কিভাবে বিস্তার করেছিল দেখুন। মানসিক বিপর্যয় সম্পর্কিত একটা বই সে হাতের কাছে রেখে গিয়েছিল। তারপর মলি কিছু বুঝতে না পারে সেভাবে তাকে মাদক আর ওষুধ প্রয়োগ করে চলেছিল, যাতে সে অলিক কিছু স্বপ্ন দেখে আর উদ্ভট চিন্তা তার মাথায় আসে। এইখানে এই ব্যাপার আপনার জ্যাকসন কিন্তু বেশ বুদ্ধিমত্তার পরিচয় রেখেছে। মলির কোনো কোনো উপসর্গ দেখে তার মনে নিশ্চয়ই খটকা লেগেছিল। সেসব মাদকের প্রতিক্রিয়া বলেই তার সন্দেহ হতে থাকে। এই সন্দেহ ভাঙার জন্যই সেদিন সে মলের বাংলায় ঢুকেছিল বাথরুমে রাখা প্রসাধনী পরীক্ষা করবে বলে। মলের মুখে মাখার ক্রিম পরীক্ষা করে দেখেও ছিল। প্রাচীনকালে ডাইনিটা মলমে ব্যালেডোনা মিশিয়ে দিলে এই ধরনের উপসর্গ দেখা যেত। এই বিষয়টা কোনোভাবে জ্যাকসনের মাথায় ঢুকে গিয়েছিল। মাঝে মাঝে কিছু ভুলে যাওয়া, নানা রকম আতঙ্ককর স্বপ্ন, এসব থেকে মলি নিজেও বেশ ভয় পেয়ে গিয়েছিল। এইভাবে ক্রমে তার মধ্যে মানসিক রোগের সব রকম লক্ষণই দেখা দিতে শুরু করলে জ্যাকসনের সন্দেহও বেড়ে যায়। আমার মনে হয় মেজর প্যালগ্রেভের গল্প থেকেও জ্যাকসন এরকম একটা ধারণা পেয়ে থাকতে পারে। মেজর সত্যি এক অদ্ভুত লোক ছিলেন বটে, বললেন মিস্টার রাফায়েল। নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছিলেন, সেই সঙ্গে প্রাণ হারালো বেচারি ভিক্টোরিয়া। মলিও তো প্রায় শেষ হবার মুখেই চলে গিয়েছিল। এইসব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলেও তিনি একজন খুনিকে শনাক্ত করতে আমাদের সাহায্য করে গেছেন। মেজর প্যালগ্রেভের কাচের চোখের কথা হঠাৎ আপনার মনে পড়ল কি করে? আমার অবাক লাগছে অমন ধূর্ত টিম ক্যান্ডেল ভুল করে লাকিকে খুন করলো কিভাবে। আপনি
নিছক ভাগ্য বলতে হয় ব্যাপারটাকে। আমার মনে হয় সে নিশ্চিত হয়েছিল যে সকলকে নিঃসন্দেহ করতে পেরেছে মলি মানসিক রোগগ্রস্ত। একটা কাজ সমাধা হওয়ার পর সে পরবর্তী কাজের দিকে হাত বাড়ায়। মলিকে যে মাদক জাতীয় ওষুধ খাইয়ে চলেছিল তাই খাওয়ানোর পর ওকে বলে ওরা দুজনে মিলে খুনের ব্যাপারে রহস্য ভেদ করবে। টিম মলির সাহায্য চায় এবং বলে সকলে ঘুমিয়ে পড়লে খাড়ির কাছে একটা বিশেষ জায়গায় ওরা দুজনে মিলিত হবে। টিম নিশ্চয়ই এমন আভাস দিয়েছিল যে সে জানে খুনিকে, চেষ্টা করলে তারা তাকে ফাঁদে ফেলতে পারবে। ওষুধ খাওয়ানোর ফলে মলি তার স্বাভাবিক বিবেচনা শক্তি হারিয়ে ফেলেছিল, তাই স্বামীর কথায় বাধ্য মেয়ের মতো খাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। কিন্তু ওষুধটা এক্ষেত্রে সাপে বর হলো। মলির ঠিক যেই সময় খাড়ির কাছে পৌঁছানোর কথা, গতি স্লো হয়ে যাওয়ার কারণে ঠিক সেই সময় পৌঁছতে পারে না, অনেকটা পিছিয়ে পড়েছিল। যথাসময়ে টিম নির্ধারিত স্থানে উপস্থিত হয়। সেখানে যাকে সে দেখতে পায় তাকে মলি বলেই ভেবে নেয়। মাথায় সোনালি চুল, গায়ে জড়ানো ছিল হালকা সবুজ শাল। টিম আর বিলম্ব করে না, মেয়েটির পেছনে এসে আচমকা মুখে হাত চেপে ধরে আর সজোরে জলে টেনে নিয়ে ডুবিয়ে চেপে ধরে রাখে। মিস্টার রাফেল বললেন, হ্যাঁ, আমারও মনে হচ্ছে ঠিক এরকমটাই করেছিল, কিন্তু স্ত্রীকে শেষ করে দেবার তারও সহজ পথ তার হাতে ছিল। বেশি মাত্রায় মাদক খাইয়ে দিলেই তো কাজটা হাসিল হতো। মিস মার্পল বললেন, হ্যাঁ, এই কাজটা অনেক সহজ ছিল, সন্দেহ নেই, কিন্তু এতে সন্দেহ জাগার সম্ভাবনা ছিল। সকলে জেনে গিয়েছিল ডাক্তারের নির্দেশে মলির হাতের কাছ থেকে সমস্ত রকম ওষুধ আর মাদক জাতীয় জিনিস সরিয়ে রাখা হয়েছিল। এ সত্ত্বেও যদি সে অতিরিক্ত মাত্রা কিছু ওষুধ পেয়ে যেত তাহলে স্বভাবতই সন্দেহের দৃষ্টি পড়ত তার স্বামীর ওপর, কেননা টিম ছাড়া এটা করা আর কারো পক্ষে সম্ভব হতো না। কিন্তু হতাশাগ্রস্ত মনের চাপে মলি যদি স্বামী যখন ঘুমন্ত অবস্থায় সেই সময় জলে ডুবে আত্মহত্যা করে তাহলে কারোর মনে এ সম্পর্কে কোনো প্রকার সন্দেহ জাগবে না। সকলেই এটাকে একটা দুর্ঘটনা বলেই মেনে নেবে। তাকে জোর করে জলে ডুবিয়ে মারা হয়েছে এমন কথা কেউ বলবে না। একটু চুপ করে কি ভাবলেন মিস মার্পল, পরে বললেন, খুনিদের স্বভাবই অবশ্য এরকম, অপরাধকে একটু অসাধারণ আর জটিল করে তুলবার পক্ষপাতী। তাহলে আপনি বলতে চাইছেন টিম আদতে বুঝতেই পারেনি যে অন্য মেয়েকে ভুল করে মেরে ফেলেছে? সে সুযোগই সে পায়নি। এমন ক্ষিপ্রতার সঙ্গে সে কাজটা করেছে যে মৃতের মুখটা ভালো করে দেখার সুযোগ পায়নি। তাছাড়া কাজ শেষ করেই সে দ্রুত স্থান ত্যাগ করে। 1 ঘন্টা পর কয়েকজন সঙ্গী জুটিয়ে মলির খোঁজে বেরোয়। এভাবে অতি নিপুণভাবে সে নিজেকে একজন বিহ্বল স্বামী হিসেবে প্রতিপন্ন করে। কিন্তু একটা বিষয়ে খটকা লাগছে, বুঝতে পারছি না লাকি অত রাতে একা খাড়ির কাছে কি উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল। মিস মার্পল হেসে বললেন, আমার বিশ্বাস কারোর জন্য অপেক্ষা করছিল। কে? এডওয়ার্ড হিলিংডন? না, সেদিকের আকর্ষণ কেটে গিয়েছিল। এটা হওয়া সম্ভব লাকি জ্যাকসনের জন্য ওয়েট করছিল। জ্যাকসনের জন্য? বলেন কি? লাকির উপর দৃষ্টি ছিল আমার, জ্যাকসনের প্রতি তার ভালোবাসার দৃষ্টি আমার চোখ এড়ায়নি। মিস্টার রাফায়েলের দুচোখ নেচে উঠল। তিনি শীষ দিয়ে উঠলেন, পরে বললেন, জ্যাকসন একটা আস্ত হুলো, ওর অসম্ভব কাজ কিছুই নেই। তা ভুল মানুষকে খুন করেছে বলে টিম নিশ্চয়ই প্রচণ্ডভাবে মুষড়ে পড়েছিল। ব্যাপারটা বুঝতে পেরে মুষড়ে পড়েছিল। মলি যখন সকলকে জানাতো সেই খাড়ির কাছে ওদের মিলিত হওয়ার কথা ছিল তখন টিম ফাঁদে পড়ে যেত। তাছাড়া ইভলিন যেভাবে চাপাচাপি শুরু করেছিল, মলিকে যদি কোনো দক্ষ মনোরোগ চিকিৎসকের কাছে হাজির করা হয় তাহলে এতদিনে তার মানসিক অবস্থা নিয়ে যে গুজব ছড়িয়েছে তার সবটাই ফাঁস হয়ে যেত। কাজেই মলিকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলাই তার বাঁচার একমাত্র উপায়। এর ফলে পুরো ব্যাপারটা অন্যদিকে মোড় নিত। প্রত্যেকেই বিশ্বাস করত মলি লাকিকে জলে ডুবিয়ে খুন করেছে, আর পরে ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করতে পেরে অনুশোচনায় নিজেকে শেষ করে দিয়েছে। বাহ, যথার্থ বলেছেন। ঠিক সময়ে আপনি যদি সেখানে উপস্থিত না হতেন তাহলে আরেকটা খুনের ঘটনা আমাদের দেখতে হতো, আর প্রকৃত অপরাধী নিশ্চিন্তে গা ঢাকা দেবার সুযোগ পেয়ে যেত। বলতে বলতে হাসলেন মিস্টার রাফায়েল, পরে বললেন, নিয়তি, আপনি ওরকম মাঝরাতে মাথায় গোলাপি পশম জড়িয়ে যখন আমাকে ডেকে তুললেন তখন যদি নিজেকে দেখতে পেতেন তাহলে আপনিও নিশ্চিত আমার মতোই নিজেকে নিয়তি বলেই শনাক্ত করতেন। এয়ারপোর্টে মিস মার্পলকে বিদায় জানাবার জন্য উপস্থিত হয়েছিল অনেকেই।
মলি এসেছিল। সে ইতিমধ্যেই যথেষ্ট সাহসিকতার সঙ্গে আঘাতটা সামনে নিয়েছিল। মিস্টার রাফায়েল তার জন্য তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার একজন প্রতিনিধির সহায়তায় মলি তার হোটেলের কাজ চালাচ্ছিল। মিস্টার রাফায়েল রাতারাতি ইংল্যান্ডে তার বার্তা পাঠিয়ে তার প্রতিনিধিকে আনিয়ে নিয়েছিলেন। মিস্টার রাফায়েল ক্যানন প্রেসকট এসেছিলেন। তাদের সঙ্গে অবশ্য এস্থার ওয়াল্টার্স আর জ্যাকসনে ছিল। প্লেনে ওঠার আগ পর্যন্ত সকলেই বারবার হাত নেড়ে রুমাল নেড়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মিস মার্পলকে। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আগাথা ক্রিস্টির উপন্যাস আ ক্যারিবিয়ান মিস্ট্রি। আপনারা যারা চ্যানেলে প্রথমবারের মতো শুনছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করে আছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে ভালো লাগলে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। অনুরোধ থাকবে আপনারা ডাউনলোড না করে অনলাইনে স্ট্রিম করে শুনবেন। সবসময় সাথে থাকবেন, ভালো থাকবেন।